আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে একটি মহিমামণ্ডিত ঐতিহাসিক দিন। একদিকে বিষণ্ণ বেদনা, আরেকদিকে আনন্দের অনুভূতি আমাদেরকে উদ্বেলিত করে যে 16 বছরের নির্মম যন্ত্রণার যে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখেছি, সেইখান থেকে গত বছর 5ই আগস্ট নিষ্কৃতি আমরা পাই। এখানে যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন সামনে, এবং গণমাধ্যমের সাংবাদিক ভাইরা সবাই ভয়ে দুঃস্বপ্নে জীবন কাটাতে হয়েছে। মুক্ত চিন্তা, স্বাধীনভাবে কথা বলা বা মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণরূপে আক্রান্ত হয়েছে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের দ্বারা। বন্ধুরা, আমরা আপনাদের এই দুঃসময়ের ঘটনা আপনার প্রত্যেকেই জানেন। গত বছর এই সময়, এই দিনে আমিও কারাগারে, আমার সাথে আমার বামে বাবুল ভাই সহ আরো যারা এখানে রয়েছেন অনেকেই কারাগারে। আমরা কারাগার থেকে মানুষের দুঃসাহসী উপস্থিতি রাজপথে এবং কি ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈরাচারী শাসককে পতন ঘটনার যে জনগণের অভূতপূর্ব শক্তি, যেটা ছোটবেলায় 71 সালে দেখেছি, যেটা 90-এ নিজেরা রাজপথে থেকে আন্দোলন করেছে এরশাদের বিরুদ্ধে, আর কারাগার থেকে দেখলাম 5ই আগস্ট। আবারও নতুন করে বিশ্বাস জন্মেছে। অন্যায় অত্যাচারী কোন শাসক গোষ্ঠী দীর্ঘদিন মানুষকে দমন করে পদতলে পিষ্ট করে টিকে থাকতে পারে না। জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি। এই শক্তির পরিমাণ অপরিসীম। আমরা আপনাদের সামনে প্রায় এই কথাটি বলতাম সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলে। তাদের কথা, তাদের বার্তা, তাদের জুলুম, তাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কথাবার্তা, হুমকি প্রতিনিয়ত দেশবাসী শুনেছে, আপনারা শুনেছেন। আর তার ভিকটিম হতাম আমরা, আমাদের দলের নেতাকর্মীরা। ভিকটিম হওয়া, জীবন দিয়েও ভিকটিম হওয়া, অদৃশ্য করে দেওয়া, গুম, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, খুন, এবং কারো কোনো স্বাধীন ভাবে চলাচল করা বা কথা বলার কোন সুযোগ ছিল না। একটা মানুষকে গ্রেপ্তার করতে আসলেও তার যে একটা ভদ্রতা এবং রুচিসম্মত বিধান আছে, আইনে আছে, তাকে ম্যাজিস্ট্রেটের অর্ডার দেখাতে হয় পুলিশকে, তাকে বলতে হয় এই অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। এগুলো বিএনপি বা সমমনা রাজনৈতিক দল যারা গণতন্ত্রের লড়াই করেছে তাদের ভাগ্যে এই ভদ্রতাটুকু ছিল না। যখন মনে করেছে পার্টি অফিসে ঢুকে পড়েছে, ওই প্রেস ব্রিফিং করছে, এর মধ্যে থেকে ধরে নিয়ে চলে গেল, অথবা কেউ হয়তো নেমে যাচ্ছে গেট থেকে নির্বিচারে গ্রেপ্তার করে নিয়ে প্রিজন ভ্যানে তুলে ফেলল, এবং সেখান থেকেই টর্চার করতে করতে, মারতে মারতে থানায়, না হলে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। কত আয়নাঘর তৈরি করা হয়েছে, কত ধরনের নিপীড়ন, নির্যাতনের হিটলারি গ্যাস চেম্বার তৈরি করা হয়েছে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, ছবিও পাচ্ছি, এর মধ্যেই আমাদের জীবন কাটাতে হয়েছে। আমরা সেই সমস্ত অবস্থা থেকে
পরিত্রাণ পায় এই 5ই আগস্টে ছাত্র জনতার বিপুল তরঙ্গে রাজপথে যখন আছড়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা তার মধ্যে। সাংবাদিক বন্ধুরা, সময়ের পিঠে এপিটাফ রেখে কালের যাত্রায় বড় দ্রুত পেরিয়ে যাচ্ছে দিনক্ষণ। কোটা সংস্কারের টানা 36 দিনের সংসপ্তক আন্দোলন থেকে দুনিয়া কাঁপানো অভাবনীয় অবিনাশী গণ অভ্যুত্থান রূপ পরিগ্রহ করা যে রক্তাক্ত জুলাই বদলে দিয়েছে এই ভূখণ্ডের ঐতিহাসিক স্রোতধারা। জীবন দিয়ে রচিত হয় এক ঐতিহাসিক লড়াই সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায়। পতন হয় ফ্যাসিবাদের, তার পয়লা বর্ষপূর্তি আজ। যাবতীয় ভয়, হুমকি ও দুর্বিপাকের মধ্যে ছাত্র জনতা মৃত্যুঞ্জয়ী ভূমিকায় অবতীর্ণ হয়। আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী উৎপীড়ন ও গণ অভ্যুত্থানের দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী উৎপীড়ন ও গণ অভ্যুত্থানের পটভূমি রচনা করেছিল। এই অভ্যুত্থান সারা দেশে নাগরিক শক্তির এক অভূতপূর্ব ও দুঃসাহসী ঐক্য গড়ে উঠে, যা চেপে বসা শেখ হাসিনার দীর্ঘ 1.5 দশকের ভয়ঙ্কর ফ্যাসিবাদী দুঃশাসনকে উৎখাত করে। গত বছরের জুলাই মাসটা যেন ইতিহাসের পৃষ্ঠায় উৎকীর্ণ এক দাবানল বিস্ফোরিত অগ্নিময় অধ্যায়। জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায় বিচার, সুশাসন সহ গণতন্ত্র প্রতিষ্ঠার 16 বছরের সংগ্রামের চূড়ান্ত মাইলফলক। বিকট ফ্যাসিবাদ পতনের ফলে গণতন্ত্রের নতুন সূর্যোদয়ের দিগন্ত রেখায় দেখা যায়। আজ শুধু একটি রক্তপিপাসু সরকারের পতনের বার্ষিকী নয়, বরং একটি জাতির গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের স্মরণীয় দিন। এ গণ অভ্যুত্থান ছিল সময়ের দাবি ও অনিবার্য এক রাজনৈতিক বিস্ফোরণ। কার্যত এই গণ অভ্যুত্থান দীর্ঘ জুলুমের বাতাবরণের মধ্যে অঙ্কুরিত হয়েছিল অনেক আগেই। যখন মানুষের সমস্ত অধিকার হরণ করে নিয়েছিল আওয়ামী সরকার, তারা মানুষের স্বপ্ন ঝাপসা করে দিয়েছিল, বাজেয়াপ্ত করেছিল কণ্ঠ। ঘরে ঘরে ক্রন্দন, নিঃসঙ্গ নীরব অশ্রুপাতে ভারী হয়ে উঠেছিল আসমান জমি। একের পর এক গণ আন্দোলন, দমন, গুম, খুন, হামলা মামলা, আয়নাঘর এবং অলিগার্কদের লুটপাট স্বেচ্ছাচারিতার উৎসব মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। সর্বোপরি ভোটাধিকার হরণ করা হয়েছিল বীভৎস নির্মমতা। মানুষ হারিয়ে ফেলেছিল বিশ্বাস, হারিয়ে ফেলেছিল নিজের রাষ্ট্রে নিজের নাগরিকত্বের আত্মবিশ্বাস। বন্ধুরা, দীর্ঘ জুলুমের ইতিহাস থেকে মানুষের মনে যে ক্ষত এবং বারুদ ভরা দ্রোহের জন্ম নিয়েছিল, সেখান থেকে হাতের মুঠোয় প্রাণ নিয়ে জুলাইয়ের অনেকে পথে নেমে এসেছিল। জুলাই হয়ে দাঁড়িয়েছিল জুলুমবাজ আওয়ামী শাসক গোষ্ঠীর অন্যায় যজ্ঞের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ানোর অসম সাহসী ছাত্র জনতার বীরত্বের স্মারক স্তম্ভ। সেই ধারাবাহিকতায় 5ই আগস্ট শেখ হাসিনা অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নগুলি আবার জাগরিত হয়। আবার আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সত্যিকার জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার যে বাতাবরণ তৈরি হয়েছে, সেটিকে এখন বাস্তবায়ন করা আমাদের সকলেরই মৌলিক দায়িত্ব। সব মিলিয়ে কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বলেছেন, যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান, তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5ই আগস্ট বাংলাদেশ যা ঘটেছে, এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন। 5ই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে, সংসদ ভবন রেখে সাংসদরা পালিয়েছে, আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে।
ক্যাবিনেট ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে, ফ্যাসিস্টের দোসররা গা ঢাকা দিয়েছে। তাদের উদ্বেগের বিষয় হচ্ছে পলাতক এই ফ্যাসিস্ট চক্রের মনে এখনো কোনো অনুতাপ অনুশোচনা নয়। যারা জনতার এই বিপুল তরঙ্গ এবং উত্তাল স্রোত দেখে একের পর এক পালিয়েছে, এই যে যাদের কথা উল্লেখ করলাম, বাইতুল মুকাররমের খতিব, ক্যাবিনেটের মন্ত্রীরা, অনেক সচিবরা, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা, এরা প্রত্যেকেই হাসিনার দোসর ছিলেন। হাসিনার রক্তপিপাসু যে দুঃশাসন, সেই দুঃশাসনকে এরাই প্রলম্বিত হতে সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু সেদিন আর কেউ তার পাশে থাকেনি। শেখ হাসিনা চলে গেছেন, তার দলের সকল নেতা কর্মী, অন্যান্য সহযোগীদের ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজনকে নিয়ে তিনি পালিয়েছেন। দেখুন, উনার আত্মীয় স্বজন কেউ কিন্তু ধরা পড়েনি। যারা অন্যায়, অবিচার, ভয়ঙ্কর জুলুম করেছে তাদের কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। অন্যান্য জুলুমবাজ, অন্যান্য অত্যাচারীরা তার দলের, যাদের সাথে শেখ হাসিনার রক্তের সম্পর্ক নেই, তারা কিন্তু ধরা পড়েছে। এদেরকে ফেলে দিয়ে উনি পালিয়েছেন। বন্ধুরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। শেখ হাসিনার পতনের দিন থেকে আমরা জেলে, সেখানে আমরা তার বার্তা পেয়েছি যে আপনারা জেলখানা থেকে বাইরে নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ করার চেষ্টা করুন এবং সবাইকে শান্তি থাকতে বলুন। কেউ যেন বিশৃঙ্খল আচরণ না করে, কেউ যেন কারো বাড়িতে আক্রমণ না করে, কেউ যেন কোথায় কোনো প্রতিষ্ঠানে হামলা না করে। আমরা কারাগারের ভিতর থেকে চেষ্টা করেছি যে সবাইকে নিবৃত করার জন্য। ওখান থেকে যার যার মোবাইল নাম্বার নেওয়া সম্ভব হয়েছে তাদেরকে আমরা কথা বলেছি যে তোমরা শান্ত থাকো, কেউ শৃঙ্খল আচরণ করবে না, কেউ কোনো লুটপাট এবং অন্য কাজের সাথে থাকবে না। এখানে আমরা যারা সেই সময় যারা আমরা নেতৃবৃন্দ যারা ছিলাম, মানে অন্যান্য প্রায় তো অনেকেই, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আমাদের উত্তর দক্ষিণের আহ্বায়ক মজনু এবং আমিনুল সহ, তারপরে আমাদের বাবুল ভাই ঢাকা বিভাগের সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আমাদের অনেকেই, সুলতান সালাউদ্দিন টুকু, ডাক্তার রফিক, তারপরে অনেকেই আমরা তখন কারাগারের মধ্যে, আর অসংখ্য ছাত্র নেতা, যুব নেতা, অসংখ্য নেতাকর্মীরা কারাগারে। কিন্তু হ্যাঁ, আমাদের তেজারার মিল্লাত ভাই, আর সবাই আমরা কারাগারে, এবং কারাগারের ভিতর থেকে আমরা এটি বাইরে আমরা যোগাযোগ করে সবাইকে নিবৃত হওয়ার আহ্বান করছি। এটা সেদিন থেকেই জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমরা এই কাজগুলো করে গেছি। এরপরে অসুস্থ তার মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং আমাদের সাধ্যমতো আজও পর্যন্ত আমরা সেই কাজটাই করছি। এবং এরপরেও দলের মধ্যে যারা বিশৃঙ্খলা করছেন, নানা ধরনের অভিযোগ আসছে, তাদেরকে কঠোর হস্তে দমনের জন্য আপনারা দেখেছেন প্রতিদিন কেউ বহিষ্কার হচ্ছেন, কাউকে অব্যাহতি দেওয়া হচ্ছে, কারো পদ স্থগিত করা হচ্ছে, কাউকে শোকজ করা হচ্ছে। এ কাজ চলছে এবং আমাদের কোনো আচরণে, আমাদের কোনো কর্মকাণ্ডে যাতে কোনো ধরনের বড় ধরনের বিশৃঙ্খলা এবং মানুষ বিরক্ত না হয়, এই জন্য কেন্দ্রীয় নেতারা যারা এলাকায় যাবেন তাদের কোনো মোটর সাইকেল বহর, তাদের গাড়ি বহর নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং এরপরেও যারা কথা শোনেনি তাদেরকে অনেককে বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে, শোকজ করা হয়েছে। এবং এটা অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে একবারে নিচের দিকে পর্যন্ত কাউকে এই ব্যাপারে রেহাই দেওয়া হয়নি। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এই কাজগুলো আজ পর্যন্ত আমরা করে যাচ্ছি। বন্ধুরা, তিনি আরো বলেছেন, মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমন একটি বাংলাদেশ, মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি
5ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন, বলেছেন জনাব তারেক রহমান। এই সুমহান অঙ্গীকারের বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় আমি এবং আমার দল বিএনপি দেশের সকল গণতন্ত্রকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। উনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন আরো বড়, আমি তার কিছু অংশ আপনাদের সামনে পড়ে শোনালাম, গুরুত্বপূর্ণ অংশগুলো। বন্ধুরা আমার, আপনারা জানেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি করা হয়েছিল, যার প্রধান ছিলাম আমি এবং সদস্য সচিব আমাদের গণশিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর মুর্শেদ হাসান খান। তিনি দেশের বাইরে গিয়েছেন বিশেষ কাজে। আমরা একটি কর্মসূচি, মাসব্যাপী একটি কর্মসূচি গ্রহণ করেছিলাম, যেটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম। সেই কর্মসূচিগুলির মধ্যে হ্যাঁ হ্যাঁ এইটা 15 তো আমি 1 তারিখের গুলো আছে না, 1 তারিখের দেখো দেখো আছে তো, আছে না? না, এগুলো তো আছে আমাদের। আমি বলছি যে 1 তারিখ থেকে যেগুলো এখানে, আমি তো 15 তারিখ দেখছি। ওইটা না, এখানে কই তোমার এখনই দেখলাম তো, ওটা ওইদিকে দেখো। হ্যাঁ, এই তো বন্ধুরা, আমরা যে মাসব্যাপী কর্মসূচিগুলো পালন করেছি তার মধ্যে ছিল সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, এই অনুষ্ঠানটা আমরা করেছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। তারপরে 2 তারিখ আমাদের কোনো প্রোগ্রাম ছিল না। 3 তারিখে ছিল দেশব্যাপী রক্তদান কর্মসূচি। এটি জেলা পর্যায়ের আমাদের যে ড্যাবের কমিটি আছে তারা প্রতিটি জেলায় এই কর্মসূচি পালন করে। এরপরে 5 তারিখে ফুটবল টুর্নামেন্ট হয়। এই কমিটির মাধ্যমে এই কর্মসূচিগুলি, মাসব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলি পালন করা হয়। তারপরে ছিল জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটি পরে হয়েছে, আপনারা জানেন। ইয়েটা হলো কয় তারিখে জানো? না না, ইয়েটা আরে তোমার ওই যে স্কুলে যে বিমানটা পড়লো, 21 তারিখে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা করেছি। তারপরে পেশাজীবীদের, হ্যাঁ, পেশাজীবীদের প্রোগ্রামের দিন। ওই স্কুলটার নাম কি যেন? মিলেনিয়াম মাইলস্টোন। আচ্ছা, ছাত্রদল 12ই জুলাই ছাত্রদলের শহীদ পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মতবিনিময় সভা, এটা ছাত্রদল করে এবং অত্যন্ত সুন্দরভাবে এইটি অনুষ্ঠানটি হয়। এরপরে 15ই জুলাই গণ অভ্যুত্থান বাঁক বদলের দিন বিশেষ আলোচনা অনুষ্ঠান টিএসসিতে, এটি ছাত্রদল আয়োজন করে এবং তারা এটি অত্যন্ত সফলভাবে এই অনুষ্ঠানটি করা হয়েছে। আরও অনুষ্ঠান করা হয়েছে শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাইদের স্মরণে চট্টগ্রাম ও রংপুরে ছাত্র সমাবেশ, এই দুটি জাতীয়তাবাদী ছাত্রদল করে। আরেকটা হলো দেশব্যাপী দোয়া মাহফিল এবং দেশব্যাপী মৌন মিছিল ও কালোবাজ ধারণ, এটা ছিল 18ই জুলাই। এটা ওলামা দল আয়োজন করে, হচ্ছে দোয়া মাহফিল আর মৌন মিছিল বিএনপির প্রতিটি জেলায় জেলায় ঢাকা সহ অনুষ্ঠিত হয়। গণ অভ্যুত্থান 2024 বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেখানে উপস্থিত ছিলেন। তারা একটি করেন, অনুষ্ঠান করেন, এটা হয়েছে কৃষিবিদ সম্মেলন, কৃষিবিদ ইনস্টিটিউশন করে। এটা অত্যন্ত সাফল্যের সাথে সেটি অনুষ্ঠিত হয়। এছাড়াও 20 তারিখে সবুজ পল্লবে স্মৃতি অম্লান
শহীদ জিয়া উদ্যান ও সারা দেশে বৃক্ষরোপণ। এটাতে ছিল জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার যৌথভাবে তারা এই কর্মসূচিটি পালন করে এবং আপনারা প্রত্যেকটাতেই উপস্থিত ছিলেন এবং দেখেছেন কত সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলি উদযাপিত হয়েছে। এরপরে 21 তারিখে সেই মর্মস্পর্শী হৃদয় বিদারক এবং শোকাহত ঘটনা ঘটে। মাইলস্টোন সেই স্কুলে অসংখ্য কচি শিশু কিশোর তরুণদের সে নিহত হয়। তাদের স্মরণে সেদিন ছিল পেশাজীবীদের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটি অত্যন্ত সংক্ষিপ্ত করে শেষ করে দেওয়া হয়। এরপরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদানের প্রোগ্রাম ছিল 22 তারিখে। হ্যাঁ, সেটা এই কর্মসূচিগুলো ওই স্কুলের যে ট্র্যাজেডি, ওই বিয়োগান্তক ঘটনার জন্য সেটা সেটা পিছিয়ে দিয়ে 27 তারিখ করা হয়। হ্যাঁ, ওটা হচ্ছে 31 তারিখে না? একটাই কথা, সব আছে সংশোধিত ওইটা। জি জি, এটাই। আচ্ছা, 5টা থেকে 27 থেকে 27 তারিখে না? 27 তারিখে হলো গ্রাফিতি অঙ্কন, ওটা পিছিয়ে ওটা হয়েছে। হ্যাঁ, বিভাগীয় পর্যায়ে গ্রাফিতি অঙ্কন এটা একটা কর্মসূচি ছিল, সেটি হয়েছে। তারপরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এটা স্বেচ্ছাসেবক দল অত্যন্ত চমৎকার ভাবে তা এই অনুষ্ঠানটা করেছে। উত্তর এবং দক্ষিণে দুটাতেই আমি চিফ গেস্ট ছিলাম। আরেকটি করেছে গ্রাফিতি অঙ্কন এই জুলাই বিপ্লবের উপর যুবদল কেন্দ্রীয় কমিটি, তারাও অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করেছে। গণতান্ত্রিক পথযাত্রায় শিশু বনানী মাঠ ওয়ার্ল্ডল্যান্ড পর্যন্ত, এটা হচ্ছে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক, তারা যৌথভাবে এই অনুষ্ঠানটি করেছিলেন। আতিকুর রহমান রুমন ও সঞ্জিদে ইসলাম তলির নেতৃত্বে এটাও পালন হয়। তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশ ইউটেব হয়েছিল, ওটা হয়নি, এটা হয়নি। যেগুলো হয়নি সেগুলো আবার পরবর্তীতে মানে তারিখ দিয়ে ওটা করা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে নারকীয় জুলাই, সাভার আশুলিয়া থানায় লাশ পোড়ানোর ওই যে ঘটনাটা আপনারা জানেন, যে কিভাবে ট্রাকের মধ্যে লাশ পুড়িয়েছিল এবং একজন জীবন্ত মানুষকে পুড়িয়ে দিয়েছিল। এই বর্বরচিত নিষ্ঠুরতার কোনো তুলনা মেলা ভার, নজিরবিহীন এই ঘটনা। ওই দিনটিকে স্মরণে বিএনপির উদ্যোগে, এটা মূলত ঢাকা জেলা এই অনুষ্ঠানটি করে, সেখানে উত্তর বিএনপি সেখানে উপস্থিত থাকে, তারাও লোকজন নিয়ে সেই সমাবেশে যোগদান করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 31শে জুলাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, তারা গত বছর মার্চ ফর জাস্টিস এই কর্মসূচিটি পালন করেছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেইটার স্মরণে এবারও তারা মার্চ ফর জাস্টিস নামে একটি অনুষ্ঠান করে ওই দিন। আর একই দিনে ফ্যাসিবাদ বিরুদ্ধে যেটি 22 তারিখে হওয়ার কথা ছিল, সেইটা হয় 31 তারিখে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভা। সেখানে নারীদের, আমাদের যারা নারী নেতৃত্ব আছেন, কি বলে আফরোজা খানম, রীতা আপা, তারপরে আফরোজা আব্বাস এবং আরো যারা আমাদের নারী নেতৃত্ব আছে, তারা এটিকে অর্গানাইজ করে। আচ্ছা, এরপরে 1 তারিখে গণ অভ্যুত্থান 2004-এর অন্যতম স্থান যাত্রাবাড়ি ও উত্তরায়, ওইটার স্মরণে উত্তর দক্ষিণ বিএনপি তারা দুইটি সমাবেশ করে, অত্যন্ত বড় সমাবেশ সেখানে অনুষ্ঠিত হয়। আচ্ছা, জনতার জুলাই আগস্ট, জনতার কারফিউ, পথনাটক, এটা হয়নি, এটা পরবর্তীতে করা হবে। 3 তারিখে হয়েছে, আপনারা জানেন, মানে নজিরবিহীন ছাত্র সমাবেশ ঢাকা মহানগরীতে। এর আগে এত বড় ছাত্র সমাবেশ হয়েছে কিনা আমার জানা নেই। এক বিপুল ছাত্র জমায়েত, বিপুল সংখ্যক ছাত্র জমায়েত অনুষ্ঠিত হয়েছে শাহবাগের মোড়ে। এরপরে 4 তারিখে হয়েছে যুবদলের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা, এটা যুবদল অত্যন্ত সাফল্যমণ্ডিতভাবে কর্মসূচি পালন করে। গতকাল ইঞ্জিনিয়ার্স এটা হয়েছে। আর আজকে সারা দেশে উপজেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় মিছিল অনুষ্ঠিত হচ্ছে।
আজ মূলত জুলাই বিপ্লবের বিজয়ের দিন। আজকে সরকারি নানা কর্মসূচি থাকতে পারে, এই কারণে ঢাকায় এই দিনটি আজকে আমরা করছি না। আজকে সারা দেশের উপজেলাগুলোতে বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আজকে দেখছেন যে অনেক নেতৃত্ব এখানে নাই, তারা অনেকেই এই বিজয় র্যালিতে, উপজেলা পর্যায়ের বিজয় র্যালিতে অংশগ্রহণ করার জন্য অনেকেই ঢাকার বাইরে অবস্থান করছেন। এবং আজ 6 তারিখ ছিল আমাদের শেষ কর্মসূচি। আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির উদ্যোগে যে কর্মসূচি আমরা দিয়েছিলাম একেবারে মাসব্যাপী, 36 দিন ব্যাপী, তার শেষ কর্মসূচি হচ্ছে আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান 2024 ছাত্র জনতার বিজয় মিছিল। এটা ঢাকা সহ সারা দেশে সকল জেলা ও মহানগর, সারা দেশের সকল জেলা ও মহানগরে এটা অনুষ্ঠিত হবে। ঢাকায়, ঢাকা মহানগর, ঢাকা জেলা এবং ঢাকার আশেপাশের জেলা, ঢাকাতেই তারা এসে এই অনুষ্ঠানটি করবে। আমি এটার ব্যাপারে যে দিয়েছি, জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 5ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আগামীকাল 6 আগস্ট 2025 বুধবার ঢাকা সহ দেশব্যাপী সকল জেলা ও মহানগরে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে হবে ঢাকা মহানগর, এর সাথে থাকবে ঢাকা জেলা, এর সাথে থাকবে নারায়ণগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলা, তারপরে নরসিংদী জেলা এবং টাঙ্গাইল জেলা, আর গাজীপুর জেলা মহানগর, যেখানে জেলা মহানগর আছে তারা বলেছি মানিকগঞ্জ, এরা ঢাকায় উপস্থিত থাকবেন। আগামীকালকের যে র্যালি, সেই র্যালিতে ঢাকা বিভাগের যে সমস্ত জেলা, শুধু ফরিদপুর বিভাগটা বাদ দিয়ে আপনার সকল সংশ্লিষ্ট জেলাগুলো ঢাকায় তারা আসবেন, এসে জমায়েত হবে। আগামীকাল 6 আগস্ট 2025 বুধবার বেলা 2টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। ঢাকাবাসী সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। এই হলো আমাদের কর্মসূচি এবং আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল আমাদের মাসব্যাপী, অর্থাৎ 36 দিন ব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচির শেষ দিন। আর যে 2-1টি কর্মসূচি হয়নি, সেটা পরবর্তীতে যারা দায়িত্বে আছেন, আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা ডেট দিয়ে, তারিখ দিয়ে সেটা তারা করবেন। কিন্তু আমাদের আনুষ্ঠানিক যে কর্মসূচির যে শেষ দিন ছিল আগামীকাল 6 জুলাই, সেটা ঢাকা মহানগরের র্যালির মাধ্যমে সেটি শেষ হবে। আমাদের রুটটা বলে দেই আপনাদেরকে। এই র্যালি ঢাকা কেন্দ্রীয় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে আপনার বিজয়নগর থেকে বাম দিকে পল্টনের মোড় হয়ে প্রেস ক্লাব হয়ে একেবারে ইয়েতে গিয়ে শেষ হবে, শাহবাগে গিয়ে শেষ হবে। শাহবাগে গিয়ে শেষ হবে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিজয়নগর হয়ে পল্টনের মোড় হয়ে প্রেস ক্লাব হয়ে একেবারে শাহবাগে গিয়ে শেষ হবে। মৎস্য ভবনের পাশ দিয়ে যে রাস্তাটা, ওটা দিয়ে চলে যাবে। এই হচ্ছে আমাদের রুট। আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের মাসব্যাপী কর্মসূচিতে ঐকান্তিকভাবে এবং স্বতঃপ্রণোদিত হয়ে আপনারা আমাদের সংবাদ সংগ্রহ করেছেন, সেটা আপনাদের মিডিয়ায় প্রচার করেছেন, প্রকাশ করেছেন। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আপনাদের গণমাধ্যমের সকল সাংবাদিককে এবং আপনাদের যে গণমাধ্যমের সাথে আপনারা যুক্ত, তাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই পালন কমিটি, জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটিতে যারা অন্তর্ভুক্ত ছিলেন, যারা দিনরাত কাজ করে এটা সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে এসছেন, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তাদের প্রত্যেকেরই সহায়তায় আমরা এই কর্মসূচিটি, মাসব্যাপী কর্মসূচিটি সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে আসতে পেরেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। এই এক বছরে অনেকেই আসলে নির্বাচনের প্রয়োজনীয় মুহূর্ত অনুভব করছে।
আমরা তো বারবার এটা বলেছি। হ্যাঁ, অবশ্যই আমরা তো বারবার বলেছি একটা কমপক্ষে মানে ইয়েটা সময়টা জানা, তারিখটা জানা, যে কখন এটা দেওয়া হচ্ছে। এটা তো সম্পূর্ণ শিডিউল তো ঘোষণা করবে নির্বাচন কমিশন, কিন্তু সরকার সেটি করার ক্ষেত্রে সেটাকে ত্বরান্বিত করবেন এবং একটা ডেড লাইন দেবে যে এই সময়ের মধ্যে এটা করতে হবে। এবং আমরা কখন চাই, কেন চাই, এটা বারবার আমরা ব্যাখ্যা করে আমরা বলেছি, বারবার বলেছি। গণতন্ত্র যে চর্চা, সেই চর্চা যদি নানা কারণে ব্যাহত হয় তাহলে নানাভাবেই অগণতান্ত্রিক শক্তির মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখনই আপনারা দেখেছেন যে এত শিশু, এত তরুণ, এত কিশোর, এত শ্রমিক হত্যা করার পর ওদের মানে রক্ত শুকায়নি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ নানা দিক থেকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা নানাভাবে উকি দিচ্ছে, হুমকি দিচ্ছে, এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও আমরা হুমকি শুনছি। এবং ঘাপটি মেরে থাকা দেশের মধ্যেও নানাভাবেই তারা নানা দিক থেকে মানে স্বাভাবিক একটি রাষ্ট্র সমাজের যে ছন্দ, একটা সরকারের গতি বা গণতন্ত্রের আবহের মধ্যে রাজনীতি করার যে পরিবেশ তারা স্তব্ধ করে দিয়েছিল, দেশটাকে পৈতৃক সম্পত্তি মনে করে এবং জনগণের টাকা আত্মসাৎ করে 28 লক্ষ কোটি টাকা এই 15-16 বছরে তারা পাচার করেছে। শুধু হত্যা রক্তপাত নয়, হত্যা রক্তপাত করেছে, তারা লুট করবে, তারা অন্যের সম্পত্তি দখল করবে, তারা বাড়িঘর দখল করবে বিরোধী দল। আর এই জন্য কেউ যেন কোনো টু শব্দ না করে, এই কারণেই তারা আন্দোলন, এই কারণেই তারা কণ্ঠের আওয়াজ পেলে সেটাকে রক্তাক্ত পন্থায় স্তব্ধ করেছে। এটাই তো ফ্যাসিবাদ। কারণ তারা সুখে শান্তিতে প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর শতাব্দী থাকবে, এই ছিল তাদের মনোবাঞ্ছা। না হলে একটা দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করতে পারে একটি রাজনৈতিক দল? ন্যূনতম দেশপ্রেম থাকলে তো এটা হওয়া সম্ভব নয়। তো সুতরাং গণতন্ত্রের যাত্রা এবং গণতান্ত্রিক চর্চা এবং অনুশীলন এটা যাতে খুব দ্রুত শুরু হয়, এই দায়িত্বটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এবং তার প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। কারণ তার প্রতি সকল গণতান্ত্রিক শক্তির আস্থা স্থাপন করা হয়েছে। তিনি সেই আস্থার প্রতিফলন মানুষ সেই আস্থার প্রতিফলন দেখতে চান। এই কারণেই যে সময়ের কথা আমরা বলেছি, সেই সময়ের মধ্যে একটা যৌক্তিক সময়, এবং আমরা বলিনি যে সংস্কার করা যাবে না, সংস্কার এবং নির্বাচন যাতে একটা যৌক্তিক সময়ের মধ্যে হতে পারে, আমরা সে কথাই বারবার বলে এসেছি। আমরা আশা করব তিনি সেটির প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন এবং সেটার প্রতিফলন আজকে তার বক্তব্যের মধ্যে আসবে। ধন্যবাদ। একটা প্রশ্ন আছে আমার, সেটি হচ্ছে প্রত্যাশার বাংলাদেশ গড়ার পথ শহীদের রক্তে ভেজা, সেই রক্ত ঋণ বা শহীদের সেই ঋণ বাংলাদেশে শোধ করতে হবে। এবং আপনারা রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ যখন সেই ঋণ শোধ করার পথে একটু একটু করে আগাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, তখন আমরা দেখতে পাই এই সরকারের মানে উপদেষ্টা মন্ডলীর কেউ কেউ বলছেন যে 111-এর আরেকটি পদাঙ্ক মানে পদচিহ্ন পাওয়া যাচ্ছে। আবার কোনো উপদেষ্টা বলছেন সরকারের মাঝে আরেকটি সরকার রয়েছে। এই বার্তাগুলো কিংবা এই বক্তব্যগুলো গণতন্ত্রের যে অভিযাত্রা তাকে করে বলে আপনার মনে করেন? না, এটা তো আমি মনে করি যে সরকারের ভেতর থেকে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন উক্তি করা এটা যৌক্তিক নয়। এটা তো আমরা কি বলে ফ্যাসিবাদী আমলেই শুনেছি। যখন আন্দোলন তীব্র হয় বা কিছু হয় তখন তারা ওইটাই বলতো যে 11-র আমরা পাচ্ছি, পদধ্বনি পাচ্ছি। শেখ হাসিনা বলেছে, ওবায়দুল কাদের বলেছে। তো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছেন তারা এই কথা বলার অর্থ, তারা কি জনদৃষ্টিকে ডাইভার্ট করতে চান? তাদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের যে গণতন্ত্রের প্রতি আস্থা এবং এই দেশে যে সত্যিকারের একটা চিরায়ত গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র এবং এই বহুদলীয় গণতন্ত্রের যে মূল চেতনাগুলি মানে এটা প্রতিষ্ঠা করার যে মানে ক্ষেত্র, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার সেটা সেই ক্ষেত্রটা তৈরি করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। তো সেই কথাগুলো না বলে এই ধরনের কথাগুলো তো জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে মানে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করা,
এটা এটা দায়িত্বশীল কোনো বক্তব্য হতে পারে না কোনো উপদেষ্টা, এটা কখনোই হতে পারে না। এটা কোনো হীন উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে। তো সুতরাং আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে কেউ এই ধরনের মানে মন্তব্য কথা মানে যেটা মানুষের চিন্তা চেতনার বিরুদ্ধে যায়, যেটা মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় এবং একটা উস্কানিমূলক কোনো কিছু থাকে যার ভিতরে, এই ধরনের কথা বললে এটা বড় ধরনের খেসারত দিতে হয় জাতিকে, বড় ধরনের একটা সমস্যা তৈরি হয় মানে সাধারণ মানুষের মধ্যে, এবং মানুষের ভিতরে মানে বড় ধরনের একটা বিভ্রান্তি তৈরি হয়। এটা এই সমস্ত বক্তব্য একেবারে বালকসুলভ বক্তব্য, শিশুসুলভ বক্তব্য, ইনফ্যান্টাইল ম্যাডনেস বলে আমি মনে করি। ধন্যবাদ। হ্যালো, সাংবাদিক বন্ধুরা ছাড়া অন্য যারা আছেন আপনারা একটু বাইরে যাবেন দয়া করে। আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা একটু অপেক্ষা করুন। সাংবাদিক ছাড়া যারা আছেন আপনারা অনুগ্রহ করে একটু বাইরে থাকবেন, আপনাদের অনুরোধ জানাচ্ছি।